গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি ডেল কার্নেগির বড় যদি হতে চান। মিস্টার এ লোনার্ড তার প্রতিবেশী মিস্টার বিকে তার ঘাস কাটার যন্ত্রটা ধার দিলেন, কারণ এ যন্ত্রটি কেনার মতো মিস্টার বি এর সময় হয়নি। যা হোক, এভাবে তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠল। এভাবে তুমিও যার যেটা নেই তাকে তা দিয়ে, অথবা তোমার যা নেই সেটা তার থেকে নিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলো। মিস্টার বি যখন নিজের লনের ঘাস ছাঁটাই করে যন্ত্রটা মিস্টার এ কে ফেরত দিতে এলেন, তখন মিস্টার এ দেখলেন যে তার যন্ত্রের দুখানি ধারালো ব্লেডের মধ্যে একখানি বেশ ভোঁতা হয়ে গেছে। তা লক্ষ্য করে তিনি একটু অসন্তুষ্টি হয়ে বললেন, এটা আগে এরকম ছিল না। আপনি হয়তো খেয়াল করেননি, এর তলার ঘাসের সাথে পাথর পড়ে গিয়েছিল। জবাবে বিন্দুমাত্র দ্বিধান্বিত না হয়ে মিস্টার বি রাগত স্বরে বললেন, না না, ওটা আগের থেকে এরকমই ছিল। এরপর তিনি আর কোনো কিছুই না বলে যন্ত্রটা ফেরত দিয়ে চলে গেলেন। ব্লেডটা সত্যিই এত ভালো ও ধারালো ছিল যে পাথর না পড়লে ওটা ভোঁতা হয়ে যেত না। যা হোক, মিস্টার এ তার নতুন প্রতিবেশীর সাথে এখন থেকে ব্যবহারে সংযত হলেন। এমনকি রাস্তায় দেখা হলেও একটু মাথা নাড়া ছাড়া আর কোনো আলাপচারণ করতেন না। এরপর একদিন মিস্টার বি একটা লনের ঘাস কাটার নতুন যন্ত্র নিয়ে মিস্টার এ এর বাড়িতে এলেন। তারপর তাকে বললেন, দেখুন, আপনার ওই যন্ত্রটা সেদিন আমার দোষেই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু কেন জানি না আমি তা স্বীকার করতে পারিনি। আপনি এখন থেকে এই যন্ত্রটা ব্যবহার করুন, কেননা আমি চাই না আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। এভাবে একটা যথেষ্ট পরিমাণ সুদের সাথে একটা জিনিসের ধার শোধ হলো। তাদের দুজনের পরিবারের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক গড়ে উঠল। তুমি পরিচিত ও প্রশংসাটাও ভাগাভাগি করে নাও। জীবনের রঙ্গমঞ্চে লোকচক্ষে তোমার ভূমিকাটা তুমি লক্ষ্য করো। ধরো, তোমার ভূমিকা একজন খদ্দরের, সুতরাং তোমাকে লোকে খদ্দের হিসেবেই চেনে। এবার তুমি এই পরিস্থিতি বা দৃষ্টিভঙ্গিটাকে বদলে দাও। এবার তুমি লক্ষ্য করো তোমার কাছে অন্যদের ভূমিকাটা কেমন। এভাবে দেখতে থাকলে, অর্থাৎ তোমার পরিচিত বোধটাকে অন্যদের সাথে ভাগাভাগি করে নিলে, তোমার পরিচয়ের পরিধিটা আরও বেড়ে যাবে। ধরো, প্রচণ্ড গরমের এক দুপুরে তুমি গাড়ি চালিয়ে একটা পেট্রোল পাম্পের কাছে এসে গাড়ি থামালে। সার্ভিসের জন্য পাম্পের ছেলেটি ছুটে এলো কাজ করার জন্য। তুমি তখন তার মুখের দিকে তাকিয়ে তার কোনো সমস্যা বুঝে নিতে পারলে তুমি তাকে বললে, থাক থাক, তোমাকে এতটা তাড়া নেই। এরপর আবার যখন তুমি ওই পাম্পে যাবে, দেখবে ছেলেটি তোমাকে চিনে রেখেছে, তার প্রতি তোমার সহানুভূতিপূর্ণ মধুর ব্যবহারের জন্য। ধরো, তুমি একজন ফোরম্যান হিসেবে কাজ করো, তাহলে তোমার অধীনে স্বভাবতই অনেক কর্মচারী কাজ করবে। এখন তুমি যদি লক্ষ্য করো যে একজন কর্মচারী অত্যন্ত ভালোভাবে এবং মনে প্রাণে কাজটি করছে, তাহলে তুমি খুশি হবে। একজন বিচক্ষণ ও ভালো সুপারভাইজার হলে ওই বিশেষ কর্মীটির কর্মদক্ষতা ও আন্তরিকভাবে কর্মসাধন অবশ্যই তোমার দৃষ্টিগোচর হবে। তখন তোমার উচিত তার মাহিনা বাড়িয়ে দেওয়া। এতে তার কাজের উৎসাহ বা প্রবণতা এবং কর্মদক্ষতা আরও বাড়বে, আর তোমাকেও সে চিনে রাখবে তার কর্মের প্রেরণাদাতা রূপে। এভাবে তোমার পরিচিতির গভীরতা আরও বাড়বে। তুমি তোমার দয়া বিতরণ করে যাবে। অনেককেই তুমি বিনা পয়সায় কোনো উপকার করবে। তোমার এই সেবামূলক কাজের বিনিময়ে হয়তো তুমি কিছু পাবে না বা অর্থ ফেরত পাবে না, কিন্তু এটি তুমি তোমার মনের মধ্যে রেখে দেবে। তোমার মনের মধ্যে জাগ্রত এই সেবামূলক ভাব তোমার অন্তরের বিশালতাকে বাড়িয়ে তুলবে, আর ক্ষতিপূরণ নীতির আইন অনুযায়ী অন্য কোনো দিকে তোমার কোনো অভাব বা ঘাটতির অন্য কোনোভাবে পূরণ হয়ে যাবে। তুমি কি তোমার সম্পদকে অন্যের স্বার্থে ভাগাভাগি করে নেওয়ার কোনো চেষ্টা করেছ? আরে বাবা, সম্পদ বলতে কি শুধু টাকা পয়সাকেই বোঝায়? টাকা পয়সা ছাড়াও হৃদয়ের মানবিক গুণগুলোও তো এক একটা সম্পদ, এবং কোনো কোনো ক্ষেত্রে তা টাকা পয়সার ক্ষেত্রে আরও অনেক বেশি মূল্যবান।
তবে তুমি যদি কখনো বিশাল টাকার অধিকারী হও, তাহলে তুমি চেষ্টা করো তার থেকে কিছুটা জনহিতকর কাজ লাগাবার জন্য। সবারই ভাগাভাগি করার মতো কিছু না কিছু থাকে এবং এই ভাগাভাগির জন্য সে কিছু লাভ করে। যখন পথে চলার সময় কোনো আগন্তুক তোমাকে থামিয়ে পথের নিশানা জিজ্ঞেস করবে অথবা কোনো বাড়ির ঠিকানা জানতে চাইবে, তখন তোমার যদি সে বিষয়ে কিছু জানা থাকে তাহলে তার থেকে সেটা ভাগ করে নাও। তুমি যে টাকা পাবার জন্য এ কাজ করছো তা তো নয়, কেননা টাকা নিশ্চয়ই এমন একমাত্র উপায় নয় যা মানুষকে প্রকৃত ধনী করতে পারে। তুমি যদি মানবিক মূল্যবোধ অর্থাৎ দয়া, মায়া, প্রেম, প্রীতি এসব সম্পদে ধনী হও, তাহলে অতি অবশ্যই ওই আগন্তুককে ঠিকানা বলে দিয়ে সাহায্য করবে। এছাড়া তার পথ চেনার সুবিধার জন্য তার সাথে আরও খানিকটা এগিয়ে যাবে। আমাদের মধ্যে যারা দরিদ্রতম ব্যক্তি, তাদেরও দেবার মতো অনেক কিছুই আছে। কোনো কোনো ক্ষেত্রে একজন ধনী ব্যক্তি যা দিতে পারে, একজন দরিদ্র মানুষও তাই দিতে পারে। আবার সেই দেবার মতো বস্তুটা হলো মানুষের ভিতরের দয়া এবং ভালোবাসা। আমি এখানে এই দেওয়া নেওয়ার 3টি সাধারণ পথ দেখিয়ে দিচ্ছি। সেগুলো প্রায় সকল মানুষের মধ্যেই পাওয়া যায়। এখানে একটা তালিকা প্রস্তুত করা হলো যা তোমার মনকে ও চোখকে সুদূর প্রসারী করতে এবং তোমাকে জানাতে সাহায্য করবে যে তোমার মধ্যে দেবার মতো কত সম্ভাবনাময় বস্তু রয়েছে। তুমি তোমার ভেতরের জ্ঞান বা দক্ষতাকে ভাগ করে নাও। আমাদের অনেকের মধ্যেই বিশেষ কোনো গুণ বা দক্ষতা আছে যা তোমাকে অর্থ উপার্জনে সাহায্য করবে। আমরা আমাদের এই বিশেষ গুণটাকে বিক্রয়ের দ্বারা সদ্ব্যবহার করতে পারি। এখন কোনো একটা উপায় খুঁজে বার করে লাভের চেষ্টা না করেই এই বিশেষ গুণটা কাউকে দিতে চেষ্টা করো। ছেলেদের জন্য একটা ক্লাব হাউসের খুবই প্রয়োজন, যা একটা বড় শহরের বস্তি এলাকায় গড়ে উঠেছিল। এই ক্লাব হাউসটায় গড়ে তুলবার ব্যাপারে সকলে মিলে দলবদ্ধভাবে আন্তরিকতার সাথে সহযোগিতার ব্যবস্থা করল। আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়েছে ছুতোর মিস্ত্রি, সুন্দর করে দেয়াল রং করে দিয়েছে একজন চিত্রকর। তারপর সেই ক্লাব হাউসটা একটা সর্বাঙ্গীন রূপ নিল সকলের সুন্দর প্রচেষ্টার মিলিত ফল হিসাবে। যদিও বলা ভালো, এর মধ্যে কোনো লাভের ব্যাপার ছিল না। যখন তুমি কাউকে দেখতে পাবে, তার কোনো শূন্যতা উপলব্ধি করবে, তার সাথে তোমার যা কিছু আছে তা ভাগাভাগি করে নেবে।